নমস্কার, আমি জয়দীপ চক্রবর্তী, ত্রিপুরা বেসড রুরাল রিপোর্টার। স্বাগত আপনাদের ক্যালিয়াডোস্কোপ প্রো চ্যানেলে। আমি দু একদিন আগে যখন আমার পত্রিকা অফিসে ঢুকেই দেখলাম আমার দুই কলিগ নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডলি ঝগড়া করছে। ওই ইলেকশনে যেমনি ফ্রেন্ডলি কন্টেস্ট হয়, ঠিক সেরকমভাবেই ফ্রেন্ডলি ঝগড়া করতে করতে একজন অন্যজনকে বলছে, দেখ বাপু, মেলা ফ্যাচ করিস না, আমি কিন্তু পুলিশকে ফোন করে বলে দেবো তোর সর্দি হয়েছে, কাশি আছে, জ্বর আছে, তখন বুঝবি ঠেলা। জোকস অ্যাপার্ট, করোনা আমাদের চিন্তা, চেতনা, ভাবনা সব কিছুকেই ভীষণভাবে প্রভাবিত করেছে, আমাদের জীবনশৈলীকে প্রভাবিত করেছে আমাদের অর্থ ব্যবস্থাকেও। আজকের এই ভিডিওতে আমি 5টা আইডিয়া বলবো। ও হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো এক্সপার্ট নই। আমি ওই যে বললাম, একজন রুরাল রিপোর্টার, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এদিক ওদিক থেকে কিছু জ্ঞান ধার নিয়ে 5টা টোটকা বানিয়েছি বলতে পারেন, গ্রাম্য টোটকা, যেই টোটকাগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে এতে করে আমাদের অর্থনীতি, আমাদের ত্রিপুরার অর্থনীতি তো বটেই, এবং অন্যান্য রাজ্যের অর্থনীতিও আমার টোটকাগুলিকে একটু অদল বদল করে নিলে অন্য রাজ্যের অর্থনীতি ব্যবস্থাও উন্নত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, যে আমি যে 5টা আইডিয়ার কথা বলবো, এই 5টা আইডিয়া কিন্তু আমার হাউ টু রিভাইভ ইকোনমি পার্ট 1-এর ওপর ডিপেন্ডেন্ট। কাজে আপনারা যদি কেউ পার্ট 1টা না দেখে থাকেন, তাহলে অবশ্যই ওপরের আই সিম্বলে ক্লিক করুন। ওখানে আপনি পুরো ডিটেলসে পেয়ে যাবেন যে সেই প্রথম শর্তটা কি, যেই শর্তের উপর নির্ভর করছে এখনকার এই 5টা আইডিয়া। আইডিয়া নাম্বার 1, হেলথ সেক্টরকে স্ট্রং করতে হবে। আপনি হয়তো বলবেন যে হেলথ সেক্টরের সাথে ইকোনমি রিভাইভাল ব্যাপারটা কি, বুঝলাম না তো, প্রথমেই কেন হেলথ সেক্টর? দেখুন, স্বাস্থ্যই তো সম্পদ, আমরা কথায় কথায় বলি কিন্তু মানি না, এবার মানতে হবে। আমরা তো বুঝলাম এ কদিনে যে ঘরে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে অর্থনীতি কোনো কিছুই ঠিক থাকবে না। কাজে এই হেলথ ব্যবস্থাকে আমাদের স্ট্রং করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া। ত্রিপুরা 2জন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছিল, এবং এখানকার ডাক্তারবাবুরা, নার্সরা এবং হেলথ কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং প্রফেশনালি হ্যান্ডেল করে ওনাদের সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। কাজে ত্রিপুরা এখন করোনা মুক্ত হয়ে গেছে। তার মানে কিন্তু এই না যে ভবিষ্যতে করোনার আউটব্রেক হবে না। কাজে যদি করোনার আউটব্রেক হয় কোনো কারণে, আমাদের এক পাশে 3 পাশে আমাদের বাংলাদেশ, এক পাশে মিজোরাম, নানান ঘটনা ঘটছে বাংলাদেশে, হতে পারে কখনো হয়তো কোনোভাবে আমাদের এখানেও একটা আউটব্রেক হতে পারে। যদি হয় তাহলে যাতে আমরা দিশেহারা হয়ে না পড়ি, আমাদের গ্রামীণ লেভেলে অন্ততপক্ষে জেলা স্তর পর্যন্ত যাতে হাসপাতালগুলি প্রিপেয়ার্ড থাকে যে কোনো রকম ইভেন্চুয়ালিটিকে ট্যাকেল করার জন্য, সমস্ত রকম ইকুইপমেন্ট দিয়ে। আমার শুনে ভালো লাগলো, সেদিন ওএনজিসি থেকে একটা ভেন্টিলেটর দেওয়া হয়েছে ধলাই ডিস্ট্রিক্ট হাসপাতালকে, যাতে এই করোনা ভাইরাসের ঘটনা হলে ওনারা সেটা ট্যাকেল করতে পারেন। করোনা ভাইরাসের জন্য ভেন্টিলেটরটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কাজেই আমাদের 8টা ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেগুলিকে সেইভাবে তৈরি করতে হবে যাতে এরা করোনা মোকাবেলা করতে পারে। এরপরেই হেলথ সেক্টরের যেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে
আগামী দিনে বর্ষার মরশুম, এই সময় ম্যালেরিয়া হতে পারে, এই সময় ডায়রিয়া হতে পারে, আমাদের রাজ্যে হয়। কিন্তু অলরেডি আমাদের এবার অনেকটা শ্রম দিবস নষ্ট হয়েছে। আর যাতে শ্রম দিবস নষ্ট না হয় তার জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, লাস্ট বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটা শব্দের উপর খুব জোর দিয়েছিলেন, সেটা হচ্ছে ওয়েলনেস, অর্থাৎ সুস্থ থাকতে হবে। কাজেই আমরা যেই রোগ, ম্যালেরিয়া হোক, ডায়রিয়া হোক, এর জন্য যাতে আমাদের শ্রম দিবস নষ্ট না হয়, আর তার জন্য এখন থেকেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু রাখতে হবে। একদম প্রত্যন্ত এলাকা, একদম যেটা কমিউনিটি হেলথ সেন্টার আছে আমাদের, সেখান থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুরু হবে এবং সেই কমিউনিটি হেলথ সেন্টারকেও ইকুইপড রাখতে হবে যাতে সে ম্যালেরিয়া এবং ডায়রিয়ার রোগীদের সামলাতে পারে। 3 নম্বর যেটা থাকবে, এটা আমার না, ইনফ্যাক্ট এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, আয়ুষ সিস্টেমকে স্ট্রং করতে হবে। আমাদের রাজ্যে মেডিসিনাল প্ল্যান্ট প্রচুর আছে। আমাদের রাজ্যে ইন্ডিজিনিয়াস পিপল যারা আছেন, জনজাতি অংশের যারা আছেন, এদের মধ্যে অনেকেই এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পর্কে বেশ ভালো নলেজ ওনাদের আছে। এই সমস্ত কিছুকে যোগ করে প্রাণায়াম, যোগা এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সবগুলোকে অ্যারেঞ্জ করে, কোঅর্ডিনেট করে আমাদের শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এন্টায়ার স্ট্রেচটাতে আমাদের আয়ুষকে প্রমোট করতে হবে, পপুলারাইজ করতে হবে, সো দ্যাট আমরা সুস্থ থাকি সবাই। এই তিনটেই আমার হেলথ সেক্টরকে স্ট্রং করার জন্য সাজেশন। এবার হচ্ছে নাম্বার 2 সাজেশন টু রিভাইভ দ্য ইকোনমি, সেটা হচ্ছে এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টরকে স্ট্রং করতে হবে। এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর বলতে আমি এগ্রিকালচার, হর্টিকালচার, এআরডিডি অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট এবং ফিশারিজ, এই 4টে ডিপার্টমেন্টকে আমি বলছি। দেখুন কি হয়, একজন কৃষক তিনি হয়তো ধান চাষ করছেন, বা একজন কৃষক তিনি হয়তো ভেজিটেবল চাষ করেন। কোনো কারণে বৃষ্টি হলো, পোকার উপদ্রব হলো, ইত্যাদি ইত্যাদি হলো, ফসলটা নষ্ট হয়ে গেল, ওনার ক্ষতি হলো। উনি যদি ফসল বীমা যোজনার আওতায় থাকেনও, তারপরেও ওনার কিন্তু একটা মোটামুটি ভালো লসই হয়। এখানে আমার সাজেশন হচ্ছে কোনো ফার্মারই যাতে লসের সম্মুখীন না হয়, আর যদি লসের সম্মুখীন হয়ও তাহলে তার লসের পরিমাণটা যাতে একদম কম হয়, সেটা করার জন্য প্রত্যেককেই মাল্টিপল ফার্মিং অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করা। অর্থাৎ যেমন ধরুন যে ভেজিটেবল চাষ করছে, তা তিনি যদি পাশাপাশি একটা ফিশারির সাথে যুক্ত থাকেন, তাহলে কি হবে, ভেজিটেবল চাষে যদি উনি মার খান, তাহলে ফিশারিজ দিয়ে উনি কিছুটা সেটা ব্যালেন্স করতে পারবেন। তার যদি পোলট্রি থাকে, তাহলে তিনি পোলট্রির বিক্রি করে, ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে সেটা মেকআপ দিতে পারবে। আবার কেউ যদি শুধুমাত্র পোলট্রি করে, তাহলে যখন তার ওই বার্ড ফ্লুর মাঝে মাঝেই শোনা যায় না, তো এরকম বার্ড ফ্লুর ব্যাপার এলে, বা যার হয়তো পিগারি আছে তার যদি সোয়াইন ফ্লু হয়, তাহলে সে মার খাবে। এরকম ইন্ডিভিজুয়াল ইউনিট না করে আমি বলছি কি, যে পোলট্রি হোক আর পিগারি হোক আর হর্টিকালচারই হোক, 2-3টে অ্যাক্টিভিটিসকে ইন্টিগ্রেট করে এক একজন করুক, তাহলে লসটা মিনিমাইজ হবে। আমরা এখন এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছি, এই স্টেজে থেকে আমরা কোনো ফার্মার লস হোক, তার লস হলে আমরা সেটা আমাদের ইকোনমির ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কাজেই কোনো ফার্মারেরই যাতে খুব বেশি পরিমাণে লস না হয় ডিউ টু অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন অ্যান্ড আদার ইস্যুস, যেটা আমাদের হাতের মধ্যে নেই,
সেই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য তাকে অল্টারনেটিভ এবং অ্যাডিশনাল কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। তিনি ফ্লোরিকালচার করতে পারেন, তিনি ফিশারিজ করতে পারেন, তিনি পোলট্রি করতে পারেন, গরু থেকে দুধ ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ব্যবস্থাই আছে। কিন্তু এখানে একটা জিনিস দরকার হবে, অ্যাট প্রেজেন্ট আমাদের ত্রিপুরাতে এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারিজ এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই চারটের জন্য 4 জন ডিরেক্টর আছে। আমার মনে হয় এখানে একজন সুপার ডিরেক্টর এদের উপর বসিয়ে দিলে ইন্টিগ্রেশনের কাজটা ভালো হবে। কারণ এর আগেও ইন্টিগ্রেশনের চেষ্টা হয়েছিল, কয়েকটা জায়গাতে সাকসেসফুল হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এটা করা যায়নি। কাজে আমার ধারণা যে একজন সুপার ডিরেক্টর যদি বসিয়ে দেওয়া হয় এই 4 জনের ওপরে, তাহলে এই ইন্টিগ্রেশনের কাজটা ভালোভাবে হবে, দ্রুত হবে, এবং যত দ্রুত হবে, যত ভালোভাবে হবে, তত তাড়াতাড়ি আমাদের ইকোনমি বাউন্স ব্যাক করতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রামগুলোকে চালু করতে হবে। বলে রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম কি আছে? যেমনি আছে ধরুন এমএনরেগা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা আছে, প্লাস এছাড়াও আছে আপনার ইলেকট্রিকের লাইন এক্সপানশান, তারপর পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটারের লাইন এক্সপানশান, এই সমস্ত কাজগুলো আছে। এই কাজগুলোকে অতি দ্রুত শুরু করতে হবে। আমি গতকালকে বোধহয় একটা খবর পড়ছিলাম যে ইউনিয়ন রুরাল মিনিস্ট্রি থেকে একটা খবর বেরিয়েছে, তাতেও বলা হয়েছে এই বিভিন্ন ক্ষেত্রগুলো যেখানে ওয়েলফেয়ার মেজার্স নেওয়া আছে, সেই প্রোগ্রামগুলোকে দ্রুত ইমপ্লিমেন্ট করতে শুরু করা। এমএনরেগা একটা ইউজফুল টুল ইকোনমিক রিসেশন থেকে বেরিয়ে আসার জন্য। এটা বারবার প্রমাণিত হয়েছে, এখনও এটা এফেক্টিভ। এবং এমএনরেগাকে যদি ইনোভেটিভভাবে ইউজ করা যায়, যেমনি ওই যে বললাম মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বলেছে যে তুমি ওয়াটার রিজার্ভেশন করো, তুমি ওয়াটার রিচার্জের জন্য এমএনরেগাকে ইউটিলাইজ করো, তুমি ইরিগেশন এর জন্য এমএনরেগাকে ইউটিলাইজ করো, ওয়াটার বডিজ তৈরি করো এমএনরেগাকে দিয়ে, তারপরে সেখানে ইরিগেশন ফ্যাসিলিটি ইনস্টল করো। এতে কৃষকেরও লাভ হবে, এমএনরেগার ওয়ার্কাররাও কাজ পেল। আবাস যোজনাতে যে ঘরবাড়ি তৈরি হয়, এতে একটা স্থানীয়ভাবে জিনিসপত্রের ইট, সুরকি, বালি ইত্যাদি ইত্যাদির একটা চাহিদা হয়, শ্রমিকরা কাজ করে, এখানেও একটা ইনকাম জেনারেশনের অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এটা তো স্বাভাবিকভাবেই একটা বড় কাজ, অনেক লোক ইনভলভড হয়, অনেক জিনিস ইউটিলাইজড হয়, কাজেই এগুলি থেকে একটা রোজগারের উপায় আছে সবারই। এই জিনিসগুলো যদি করা যায়, এতে অ্যাসেট যেমনি আপনার তৈরি হচ্ছে, তেমনি গ্রামীণ লোকেদের হাতে বা আমাদের শহরে যেমনি স্মার্ট সিটির কাজ যদি চালু হয়, তাহলে আমাদের শহরগুলোতে যে আনঅর্গানাইজড লেবার ফোর্স আছে, এদের হাতে একটা টাকা যায়। এইভাবে আমাদের এনশিওর করতে হবে যাতে এমএনরেগা, আবাস যোজনা এবং সড়ক যোজনা, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, এই সমস্ত কাজগুলি দ্রুত করতে হবে এবং এর পয়সাগুলো ক্লিয়ার করে দিতে হবে, যাতে গ্রামীণ লোকেদের এবং শহরের আনঅর্গানাইজড লোকেদের হাতে পয়সা থাকে। এই পয়সাটা থাকলে মার্কেটের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা সাস্টেইন করবে। আর মার্কেটের ডিমান্ড, আগেও বলেছি, আমি প্রথম ভিডিওতেও বলেছি, মার্কেটের ডিমান্ড থাকাটা খুবই এসেনশিয়াল টু রিভাইভ দ্য ইকোনমি। আমার এই হেলথ সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর এবং রুরাল ওয়েলফেয়ার সেক্টর, এই 3টে সেক্টরই ডিমান্ডকে সাস্টেইন করানোর জন্য, বাজারে যাতে ডিমান্ডটা সাস্টেইন করে, সো দ্যাট যখন সাপ্লাই আসবে ডিমান্ড যাতে
ডিমান্ডের যাতে ঘাটতি না থাকে, সাপ্লাইয়ের জিনিসগুলো যাতে বিক্রি হয়, মার্কেটে যাতে ট্রানজ্যাকশন চলতে থাকে। এবার আসছি সাপ্লাই সাইডের জন্য। এখানে আমি 3টে জিনিসকে ধরে নিয়েছি। ত্রিপুরা বা সেই অর্থে নর্থ ইস্টে আমাদের এখানে বড় ইন্ডাস্ট্রি নেই, সবই ছোট কুটির শিল্প, কিছু মাঝারি শিল্প আছে। এই ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলোকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে এমএসএমই, একটা হচ্ছে এসএইচজি, আর একটা হচ্ছে আপনার কোঅপারেটিভস। এমএসএমই মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এসএইচজি সেলফ হেল্প গ্রুপ এবং কোঅপারেটিভস। এদের মধ্যে থেকে ওই যে প্রথম ভিডিওটা পার্ট 1 ভিডিও, এই পার্ট 1 ভিডিওতে আমি একটা টাস্ক ফোর্সের কথা বলেছি। সেই টাস্ক ফোর্সকে দিয়ে আইডেন্টিফাই করতে হবে কোন এমএসএমই, কোন এসএইচজি, কোন কোঅপারেটিভস আমাকে পারে একটা শর্ট টাইমের মধ্যে, সে 3 মান্থসের মধ্যে ইকোনমিক বেনিফিট দিতে। এটা আমাদের বার করে নিতে হবে। তারপর ওই ইউনিটগুলোকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া, যা যা করা সেই কাজগুলো করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যখনই গভর্নমেন্ট কোনো এমএসএমই হোক বা কোঅপারেটিভস হোক, যাই হোক, এগুলিকে যখন অ্যাসিস্ট্যান্স দেবে তখন একটা জিনিস এনশিওর করতে হবে যে তুমি স্যালারি কাটও করতে পারবে না, তুমি ওয়ার্কফোর্সও রিডিউস করতে পারবে না, যা আছে তাই রাখতে হবে, রেখেই তোমাকে কাজটা শুরু করতে হবে। এইভাবে এমএসএমই এবং এসএইচজি এবং কোঅপারেটিভস, যেগুলি ডাইনামিক, যেগুলি ইনোভেটিভ, যাদের একটা মার্কেট প্রেজেন্স আছে, আপাতত সেই রকম এফিশিয়েন্ট কিছু, অল্প কিছু হলেও সেরকম সেক্টরগুলিকেই বার করে টাকা দেওয়া উচিত। যারা রিলেটিভলি উইকার পজিশানে আছে তাদের না হয় পরে সাহায্য করা যাবে। যারা আমাকে ইমিডিয়েট ইকোনমিক বেনিফিটস দিতে পারছে সেই সমস্ত এমএসএমইগুলিকে আমার ইমিডিয়েট সাহায্য করতে হবে ফর ইমিডিয়েট ইকোনমিক গেইনস। এই 4টে আইডিয়া বলার পর বাকি যে আইডিয়াটা থাকছে সেটা হচ্ছে 5 নম্বর আইডিয়া, কমিউনিটি ইনভলভমেন্ট। একদম শুরুর দিকেই আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার বিপ্লব দেব একদিন বলেছিলেন একটা ভাষণে যে যারা এমবিবিএস পাস করেছেন, যারা নার্সিং পাস করেছেন বা পড়াশোনা করছেন এইসব লাইনে, এরা যাতে এই চাইলে ভলেন্টারিলি এরা জয়েন করতে পারে, যাতে আমরা এখনকার যে হেলথ ক্রাইসিসটা এসছে সেটা থেকে বেরিয়ে আসতে পারি। এবং উনি একটা বলেও ছিলেন বোধহয় যে একটা অনারারিয়াম টাইপের ব্যবস্থা হবে। এখানে আমি বলবো যে কমিউনিটি ইনভলভমেন্ট এখানে ভীষণ জরুরি। উইদাউট কমিউনিটি ইনভলভমেন্ট সরকার একার চেষ্টা যতই পলিসি নেওয়া হোক না কেন, সরকার একার চেষ্টায় ইকোনমিকে রিভাইভ করাতে পারবে না। এখানে কমিউনিটি ইনভলভমেন্ট দরকার। প্রত্যেকটা লোককেই কিভাবে ইকোনমিকে রিভাইভ করতে পারবে সেই ব্যাপারে তার কন্ট্রিবিউশন কি হতে পারে সেটা ডিসাইড করতে হবে। ঠিক যেমনি এমবিবিএস নার্সিংয়ের এরা এখন আসতে পারে, তাদের নলেজ শেয়ার করতে পারে, তাহলে আমরা ম্যালেরিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগগুলোর ক্ষেত্রে আমাদের তো এখানে ডাক্তার নার্সের অভাব আছে, কাজে এরা যদি আসেন উপকৃত হবে আমাদের হেলথ সেক্টর। একইভাবে আমাদের এগ্রি ইউনিভার্সিটি আছে এখানে, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা, এরা ডাইনামিক, ইয়াং, এদের মাথায় অনেক রকমের ইনোভেটিভ আইডিয়া আছে, সেগুলিকে যদি ওনার কাজে লাগানোর ব্যবস্থা করতে পারে গভর্নমেন্ট, তাহলে এটা একটা ভালো কমিউনিটি ইনভলভমেন্ট হবে। আরেকটা কমিউনিটি ইনভলভমেন্টের ব্যাপার আছে কি, আমাদের এনআইটি আছে, সেখানে ভালো ভালো ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করছে এবং ওরা নিজেরাও অনেক রকম ইনোভেটিভ কাজ করে। তো এদের ইনোভেশনটাকে যদি আমাদের এমএসএমইর সাথে যোগ করে দেওয়া যায়, কি এসএইচজির সাথে যোগ করে দেওয়া, রাইট কাইন্ড অফ এসএইচজি, রাইট কাইন্ড অফ এমএসসির সাথে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে এগুলিরও প্রোডাক্টিভিটি বাড়বে। সো এইভাবে আমাদের কমিউনিটি ইনভলভমেন্টটাকে বাড়াতে হবে। এই 5টা
জিনিস যদি আমরা করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের ইকোনমিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা ওই যে ইকোনমিক প্রসপারিটি যাকে বলে সেই ইকোনমিক প্রসপারিটি আমরা এনজয় করব। আজকে এই পর্যন্তই থাকুক। সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরের ভিডিও মিস না হয়, সাথে বেল আইকনটাও প্রেস করবেন, নাহলে কিন্তু আওয়াজ শুনবেন না। বেল আইকন প্রেস করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।